আর বারুইপুরের এই ঘটনার সামনে আসতেই প্রশ্ন উঠছে, বারুইপুরের ঘটনায় কি পাচার চক্র? নাবালিকাকে গণধর্ষণ খুনের আড়ালে পাচার চক্র? নাবালিকাকে অপহরণ করে পাচারের উদ্দেশ্য ছিল আনন্দ সর্দারের? একাধিক প্রশ্ন সামনে আসছে। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আনন্দকে জেরায় ঠিক কি কি তথ্য উঠে আসছে? দেখো, ইতিমধ্যে আনন্দ সর্দার, দিবাকর সর্দার, প্রভাস তিনজনকে লাগাতার জেরা করা হচ্ছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য বা যে সমস্ত বয়ান থেকে যে বিষয়গুলো উঠে আসছে, তাতে পুলিশ মনে করছে বা পুলিশ আধিকারিকরা মনে করছে নির্যাতিতা নাবালিকাকে অপহরণ করে বাইরে বিক্রি করে দেওয়া পাচারের কোনো উদ্দেশ্য ছিল এবং সেই কারণেই আনন্দ সর্দার এই নির্যাতিতা নাবালিকাকে গত 10 থেকে 12 দিন ধরে স্টপ করা, অর্থাৎ তার উপরে নজরদারি রাখা, তাকে ফলো করা এবং প্রভাস বলে যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে 10,000 টাকা টোপ দেওয়া হয়েছিল যে এই নাবালিকাকে যদি তুলে আনা হয় বা তাকে যদি নিয়ে আসা হয় তাহলে 10,000 টাকা প্রভাসকে দেওয়া হবে। এই সমস্ত বিষয় কিন্তু উঠে আসছে জেরা পর্বে এবং পুরো বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, কারণ এটা একদম প্রাথমিক পর্যায়ে জেরা পর্ব। সেক্ষেত্রে ইতিমধ্যে যে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ যেটা বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফে, সেখানে দেখা যাচ্ছে প্রভাস মেয়েটিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে যেটা এখনো পর্যন্ত যেটা উঠে এসছে, মেয়েটিকে একটি ঘরে আটকে রাখা বা বন্ধ করে রাখা হয়েছিল, তার হাত দুটো বেঁধে দেওয়া হয়েছিল এবং তারপর সেখানে বসেই আনন্দ সর্দার, দিবাকর, প্রভাস এবং প্রবীর মণ্ডল বলে আরেকজন ব্যক্তি, তার এখনো পর্যন্ত তার প্রবীরের খোঁজ চলছে, যে এখনো পর্যন্ত অধরা। 4 জন মিলে সেখানে মদ্যপান করে এবং মদ্যপান করার পর ওই নাবালিকার ওপরে যৌন হেনস্থা, যৌন নিগ্রহ করে 4 জন মিলে। সেক্ষেত্রে গণধর্ষণের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সে যখন সজ্ঞা হারিয়ে ফেলে বা জ্ঞান হারিয়ে ফেলে, সেই অবস্থাতে ওকে বস্তায় বন্দি করার চেষ্টা তারা চালান এবং বস্তায় যখন তারা তোলার চেষ্টা করে, বস্তা ছিঁড়ে যায় কোনো, তারপরে সেই অবস্থায় তাকে জলাশয়ে ফেলে দেওয়া হয় এবং সেখানে ডুবে মারা যায়। সেক্ষেত্রে পোস্টমর্টমের যে প্রাথমিক অনুসন্ধান সামনে আসছে, তাই দেখা যাচ্ছে যে অ্যান্টি মর্টাম ডাউনিং, অর্থাৎ জলে ডুবে মৃত্যু, অর্থাৎ যখন তাকে ফেলা হয়েছিল তখন কিন্তু তার মৃত্যু হয়নি। স্বাভাবিকভাবেই একদিকে ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধান, অন্যদিকে এখনো পর্যন্ত জেরায় যে তথ্যগুলো উঠে আসছে তাতে মানে নৃশংসভাবে অত্যাচার চালানো হয়েছে এমন ইঙ্গিত এবং একই সঙ্গে পাচার চক্রের একটা ইঙ্গিত পাচ্ছে যে মেয়েটিকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে তাকে অপহরণ করা হয়েছিল। এই কিন্তু সমস্তটা এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে রয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব বা জেরা পর্ব, সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। একেবারে রাজ্য পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং টিমেরও সাহায্য নেওয়া হচ্ছে। ধন্যবাদ অমিত। পাচার প্রবণ এলাকায় নাবালিকা নিখোঁজের অভিযোগ, নিখোঁজ জেনেও কেন গুরুত্ব দেয়নি স্থানীয় পুলিশ? বারুইপুর কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকায় প্রশ্ন, এক নয় একাধিক প্রশ্ন। বারুইপুর কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকায় প্রশ্ন, এক নয় একাধিক প্রশ্ন। কি কি প্রশ্ন উঠছে? একাধিক প্রশ্ন সামনে উঠছে, কারণ স্থানীয় পুলিশের ভূমিকায়, সেই ভূমিকায় একাধিক প্রশ্ন। নাবালিকা নিখোঁজ জেনেও কি গুরুত্ব পায়নি, গুরুত্ব দেওয়া হয়নি স্থানীয় পুলিশ? বারুইপুর কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকায় নানা প্রশ্ন সামনে আসছে। নাবালিকা নিখোঁজ, তা জেনেও কি গুরুত্ব দেয়নি স্থানীয় পুলিশ? অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আবারও অর্পণের সঙ্গে যোগাযোগ করব। অর্পণ, বারুইপুর কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকায় এক নয় একাধিক প্রশ্ন সামনে আসছে, কি কি প্রশ্ন উঠছে অর্পণ? স্থানীয় পুলিশের বিরুদ্ধে একাধিক ক্ষোভ, তার মধ্যে অন্যতম যে পুলিশ ক্যাম্প রয়েছে, সেই পুলিশ ক্যাম্পে যখন সাধারণ মানুষ যান, তার পরিবারের লোকজন যান রাত্রি 8টার সময়, যে তাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বন্ধুর বাড়িতে গিয়েছে। তারপর সেই বিষয়টি নিয়ে উচ্চতর তাদের যে প্রশাসনিক আধিকারিক রয়েছে, অর্থাৎ থানার আইসি অথবা তার মেজবাবু বা থানাতে কোনো ইনফরমেশন কি দেওয়া হয়েছিল, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠছে। পাশাপাশি প্রশ্নচিহ্ন উঠছে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে সেই তদন্ত কিন্তু শুরু করেছিল গ্রামের মানুষজন। তারাই এই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। তারা জানাচ্ছেন যে থানায় যে পুলিশ ক্যাম্প, সেখানে গিয়ে যখন তারা জানিয়েছেন পুরো বিষয়টি, ক্যাম্প থেকে এসে তার বন্ধুর বাড়িতে যাওয়া হয় এবং সেখান থেকে তারা ফিরে যান ক্যাম্পে, কিন্তু তারা আর তদন্তের অগ্রগতি বাড়াননি। গ্রামের মানুষজন উদ্যোগ হয়ে এই এলাকা যথেষ্ট ইউনিটি এলাকা, তারাই এই কাজ শুরু করেন।
খোঁজ শুরু করেন। তার বাবা যে বয়ান দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে প্রায় শতাধিক এলাকার মানুষজন এই নাবালিকাকে খুঁজতে যান এবং সেখানে গিয়ে তারা সিসি ক্যামেরার ফুটেজে সেই যে নাবালিকা, সেই নাবালিকার সঙ্গে এক ব্যক্তিকে দেখতে পান, তাকে চিহ্নিত করেন, তার সঙ্গে আর এক ব্যক্তি কথা বলছেন। সেই সূত্র ধরে এই প্রভাস, যাকে গতকাল যে বডি আইডেন্টিফাই করেছিল কোথায় পড়ে রয়েছে, তার খোঁজ, তার নাম পায়। এরপরেই তার বাড়িতে গিয়ে তাকে তুলে আনে কার্যত এলাকার মানুষজন। তার পরিবারের লোকজন জানাচ্ছিল সে বাড়িতে নেই, কিন্তু বাড়ির মধ্যে এলাকার মানুষজন গিয়ে তাকে কার্যত বাড়ির মধ্যে থেকে ছিনিয়ে আনে। তারপরে যেটা অভিযোগ করা হচ্ছে যে তারপরেও নিয়ে যাওয়া হয় সূর্যপুর ক্যাম্পে। সেখানেও যারা উচ্চপদস্থ আধিকারিকদের কোনো অফিসার সেখানে উপস্থিত ছিলেন না। প্রভাসের সূত্র ধরেই তো আনন্দ সর্দারের খোঁজ পাওয়া যায়, সেই আনন্দকে ফাঁড়িতে আনেন স্থানীয়রা, কিন্তু সেই আনন্দ তো আবার সেখান থেকেও পালিয়ে যান। মানে এই জায়গা থেকেও তো স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। একদম, স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। যখন সে স্বীকার করলো মেয়েটিকে সে তুলে নিয়ে গিয়ে আনন্দর কাছে দিয়েছে, তারপরে কেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কেন এলেন না তদন্ত করতে? তাহলে হয়তো রাত্রিবেলা যদি উদ্ধার করা যেত, মেয়েটা জীবিত থাকতে পারত। এবং এই আনন্দ এবং প্রভাস দুজনকেই কিন্তু সাধারণ মানুষ ধরেছে, তারা এলাকার মানুষ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এই কাজ কি সাধারণ মানুষের? এই কাজ তো পুলিশের থাকার কথা ছিল। যখন তার যোগ পাওয়া গেল, তাহলে পুলিশ কেন ঘটনাস্থলে গেল না? মেজবাবু, বড়বাবু বা থানার উচ্চপদস্থ আধিকারিক তারা কেন গেল না? এবং সকাল 7টার পর এই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় ঘটনাস্থলে, যেখান থেকে সে নিখোঁজ হয়েছিল সেই ঘটনাস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর। গ্রামের মানুষ 120 জনের ওপরে মানুষ, প্রায় শতাধিক মানুষ, তারা রাতভর খুঁজলো, সেখানে কোনো পুলিশের দেখা মিলল না। এলাকার যে নিচু স্তরের যে পুলিশ কর্মী রয়েছেন তারা গেলেন, সিভিক ভলেন্টিয়ার গেলেন, এবং মেয়েটির যখন বডি উদ্ধার হচ্ছে সেখানে স্থানীয় মানুষজন তারা অভিযুক্তকে নিয়ে থানায় পৌঁছে দিচ্ছেন। এবং এই যে আনন্দর নাম বারবার উঠে আসছে, সেই আনন্দের ভূমিকা, আনন্দকে যখন একেবারে অপূর্ণ একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে। বদলের বাংলায় অপরাধে জিরো টলারেন্স, নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রী। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस। जो मिसिंग डायरी का बाद पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है, उस भी असेसमेंट होगा। पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम नो कॉम्प्रोमाइज। বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, এই যে কালো টি শার্ট পরা যাকে দেখছেন আপনারা, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল নাম। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু কিন্তু ছাড়াননি। যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি সোশ্যাল সাইটে করা হচ্ছে, কিন্তু ছবি কি বলছে, ছবি কথা বলে। দেখুন, ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, ধরে নিয়ে যাচ্ছে ব্ল্যাক টি শার্ট পরা শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি, অভিযুক্তকে ধরিয়ে দিচ্ছেন। ডিজিটাল এভিডেন্সও কিন্তু সামনে এসেছে। দেখুন, এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। 5ই জুলাই দেখুন, যখন পুকুর থেকে তোলা হচ্ছে সেই সময় দেখুন একদিকে প্রভাসকে কিন্তু টেনে তোলা হচ্ছে। কে টেনে তুলছেন? কালো টি শার্ট পরা, অর্থাৎ শান্তনু মণ্ডল, যাকে আপনাদেরকে দেখালাম আমরা মার্ক করে, তিনি বিজেপির মণ্ডল সভাপতি। শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি। যে ছবি আমরা দেখছি, অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, যখন একদিকে জনরোষের মুখে অভিযুক্ত পড়ে, সেই সময় কিন্তু শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তকে ছাড়াননি, পালিয়ে যেতে সাহায্য করছেন না, বরং গেঞ্জি ধরে, কলার ধরে তাকে তুলে আনা হচ্ছে। তুলে আনছেন কে? শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ধরিয়ে দিয়েছেন। আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব দূর মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে
মার্ডার করেছে। লাস্টে কি আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন, ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলোর কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। দৌড়ে পাতল হয়েছে। আমি বলছি দেখ, যা খেয়েছি মশলা খেয়েছিস, হয়তো বাগাজি টাকা নিস, হয়তো চামড়িছে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ বাচ্চাটাকে দেখুন একের পর এক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি, ব্ল্যাক টি শার্ট পরে। একদিকে আপনারা দেখলেন প্রথম ভিডিও, সেটা কিন্তু নিছকে ভিডিও নয়, সেটি ডিজিটাল এভিডেন্স, কনফেশন করানো হয়েছে অভিযুক্তকে দিয়ে। আর তারপর দেখুন আরো একটি ভিডিও, টোটোতে বসিয়ে অভিযুক্তকে ধরে কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স আরো একটি। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি। শোন এবার শোনো, কি করেছি? এবারে বলে এবারে আমি বলি টাকা পয়সা আনন্দ দিবি, কি? আনন্দ আছে, আর ওর একটা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি, আমার খাওয়া হয়েছে। আমি বলছি, যদি টাকা দরকার লাগে ও তো ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলা ফেলে দিচ্ছে ঘরে উড়ে, ঠিক আছে? নিয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উড়ে বাকি হয়েছে, চেপে মেরে দিয়েছে মেয়ে ট্রেনে চলে যেতে পারে। কয়জন ছিল? 3 জন ছিল, আমার 4 জন। খারাপ কাজ কে করেছি? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে হবে না, আমি কে করেছে? না ওরা বলতে পারছে, ওরা বলতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। শুনলেন আপনারা ভিডিও, একের পর এক ভিডিও, যেখানে ব্ল্যাক টি শার্ট পরা, দেখুন 3টে ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট পরা যাকে, তিনি আর কেউ নন, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং বিবরণ শোনাচ্ছে, অর্থাৎ যে অভিযুক্ত তাকে দিয়ে বলা করাচ্ছে হারহিম এই ঘটনার কথা, অর্থাৎ কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স। আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ, প্রতিনিধি অর্পণ। একের পর এক ভিডিও আমরা দেখলাম, ব্ল্যাক টি শার্ট পরা শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি, যে ভিডিওতে কার্যত দেখা যাচ্ছে ডিজিটাল এভিডেন্স, অর্থাৎ অভিযুক্তদেরকে দিয়ে বলিয়ে নেওয়া হচ্ছে, বিবরণ দিচ্ছেন অভিযুক্তরা কিভাবে এই হারিম করা ঘটনা ঘটেছে। এই শান্তনু মণ্ডলের ভূমিকা নিয়ে আরো একবার জানতে চাইবো তোমার থেকে। একদম দেখো, পুলিশের প্রাথমিকভাবে যে কাজ করার কথা সেই কাজ করেছে শান্তনু। কারণ যখন পুলিশের কাছে যাওয়া হয়, পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক তো দূরে থাক, এএসআই বা কনস্টেবল, কোনো পোশাকধারী পুলিশকে আমরা দেখতে পাইনি। সমস্ত ভিডিও এভিডেন্স যা যা এসেছে এবং ভাইরাল ভিডিও যেগুলো এসেছে, সেখানে কিন্তু শান্তনু মণ্ডলকে দেখা গিয়েছে। শান্তনু মণ্ডল, এলাকার মানুষজন জানাচ্ছেন যে রাত ভোর যে তল্লাশি চালানো হয় সেখানেও শান্তনু এবং তার লোকজন ছিল। সকালে যখন এই প্রভাসকে প্রথম ধরা হয় এবং ভোর রাতে যখন কনভেন্স করানো হয়, সেখানেও কিন্তু এই শান্তনুকেই দেখা গিয়েছে। এবং যখন দেহ উদ্ধার হলো, সেখানে জনরোষ থেকে এই প্রভাসকে বাঁচাতে সে নিজে টোটো ভাড়া করে বারুইপুর থানার হাতে তুলে দেন এই শান্তনু মণ্ডল। এই শান্তনু মণ্ডল যখন তুলে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ এবং বিরোধীরা এবং বিভিন্ন সংগঠনের থেকে কেন অভিযোগ করা হচ্ছে যে এই শান্তনু আনন্দকে ছাড়িয়ে দিয়েছে? কারণ যে সময় এই শান্তনু মৃতদেহ উদ্ধার করলো, সেই সময় কিন্তু জনরোষ গিয়ে আছড়ে পড়লো পুলিশ ক্যাম্পে। আর সেই সময় সেই সুযোগকে নিয়ে সেখানে একজন কনস্টেবল মাত্র ছিল, অন্য কোনো পুলিশ কর্মী সেখানে ছিল না। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই আনন্দ সেখান থেকে পালিয়ে যায়। আর এটাকেই বিরোধী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই বিজেপি নেতা তিনি নিজে গিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে দিয়েছেন। একেবারে ডিজিটাল এভিডেন্সও তো তাই কথা বলছে, অর্থাৎ ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ছাড়াননি, ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ধরিয়ে দিয়েছেন।